দর্শক, চলছে নিউজ 24 এর বর্ষপূর্তির উৎসব। এখন আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বিশিষ্ট চলচ্চিত্রকার, নাট্যকার এবং একই সাথে অভিনেতা। তার আরও অনেক পরিচয় রয়েছে, গাজী রাকায়েত। তার সাথে আমরা আজকে আলোচনা করব, কথা বলবো। আসলে কেমন আছেন? অনেক ভালো আছি। তার আগে প্রথমেই আমি এই প্রথম বর্ষ মানে উদযাপন হলো আমাদের নিউজ 24 এর, এবং যেহেতু এটি একটি প্রথম বছর পূর্ণ করলো, প্রথম জন্মদিন তো অনেক আনন্দের, এবং এটা একটা সংগঠনের জন্য বিশাল একটা আমি মনে করি গুরুত্বপূর্ণ একটি সময়। তো শুভেচ্ছা, আশা করছি আমাদের এই নিউজ 24 আমাদেরকে আশা প্রত্যাশা নিয়ে আমাদেরকে অনেক দূরে নিয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ শুভকামনার জন্য। আপনার কাছে একটু আমরা জানতে চাই যে মানে নিউজ 24 এর কাছে, শুধুমাত্র নিউজ 24 না, মানে গণমাধ্যমের কাছে আসলে আপনার প্রত্যাশা কি? আসলে আমাদের এই যে আমাদের মুক্তিযুদ্ধ এবং আমরা যে ৭১-এ যে স্বাধীনতা অর্জন করেছি, আমরা যে একটা ভূখণ্ড পেলাম, তার আগে যদি আমি আসি আমাদের সেই ৫২-এর ভাষা আন্দোলন এবং বাংলাদেশ। এই বাংলাদেশ এমন একটি দেশ যে দেশটি একটি ভাষার নাম দিয়ে শুরু হয়েছে, এবং আমরা আপনার ৭১-এ এসে আমরা একটা দেশ পেয়েছি। এবং আমি সবসময় বলি যে অদ্ভুত আমাদের এই জাতিটি, আমাদের এই বাংলাদেশটি, এই বাঙালি আমরা যারা আছি। এবং আপনি দেখেন এই যে আমরা ৫২-র পরে ৭১, ৭১-এর পরে ৯০, ৯০-এর পরে ২০০৯, এই যে ধারাবাহিকতা, সেখানে আমরা দেখি যে ১৯ বছর পর পর বাঙালির একটা যুগান্তর ঘটাচ্ছে বাঙালিরা। এবং সেটা ৫২ থেকে ৭১, ৭১ থেকে ৯০, ৯০ থেকে ২০০৯, এই যে ১৯ বছর পর পর, যেটা রবীন্দ্রনাথ তার রথটসিতে বলেছেন যে বরাবর যা প্রচ্ছন্নতা প্রকাশিত হবার সময়টাই যুগান্তর। এই যে যুগান্তর ঘটাচ্ছে বাঙালি দিন দিন, এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশ সারা বিশ্বকে একদিন জয় করবে, এবং আমরা জাতি হিসেবে শ্রেষ্ঠ জাতি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবো। তো আমাদের এই সুন্দর জাতিসত্তাকে গড়ে তোলার জন্য মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি চ্যানেলের উচিত আমাদের বাঙালি সংস্কৃতির মধ্যে, মানে যাতে আমরা সংস্কৃতিটাকে ধারণ করে এগিয়ে নিতে পারি। এবং আমাদের সামনে একটা চমৎকার উদাহরণ আছে চীন, গণপ্রজাতন্ত্রী, যেটা ওদের যে চীনকে যদি আপনি দেখেন, ওরা কিন্তু দরজা জানালা খুব একটা খুলে রাখেনি, কিন্তু তারপরও কিন্তু আজকে চীন অনেক বিশ্বের অনেক বড় বড় দেশের কাছে হুমকির অর্থনীতির দিক থেকে। কাজেই আমি মনে করি সংস্কৃতির ক্ষেত্রে, যেহেতু টেলিভিশন মাধ্যমগুলো একটা মানে সংস্কৃতি খুবই গুরুত্বপূর্ণ একটা মাধ্যম, আমি সবসময় টেলিভিশন মাধ্যমটাকে একটা পারিবারিক মাধ্যমই বলবো, এবং এটা আসলে একটা আমাদের পরিবারের একটা সদস্য। তো টেলিভিশন মাধ্যমটি এত গুরুত্বপূর্ণ, যেমন আমরা প্রতিদিন যেরকম সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করি, এবং আমরা প্রতিদিন যেমন দাঁত ব্রাশ না করে আমরা চলতে পারি না, সংস্কৃতিকে প্রতিদিন অনুশীলন করার, মানে চর্চা করার মাধ্যমটি হচ্ছে টেলিভিশন। এবং একটা জাতিকে ঘুম পাড়িয়ে দিতে পারে টেলিভিশনে, মানে অনেক ভূমিকা আছে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের চ্যানেলগুলো, এই যে সবাই একরকমভাবে চলছে, এই একরকম চলাটা আমি একেবারেই মানে এটার সাথে একমত নই। কারণ আমি মনে করি প্রত্যেকটা চ্যানেল তার নিজস্ব সৃজনী শক্তি দিয়ে নিজের মতো করে একটা নতুন মাত্রা যুক্ত করবে। তো আমাদের এই সমস্ত গণমাধ্যমের সমস্ত চ্যানেলগুলোর প্রতি আমাদের যেটা প্রত্যাশা, সেটা হচ্ছে যে আমাদের এই সংস্কৃতির চর্চাকে যাতে আমরা সঠিকভাবে ধারণ করতে পারি। এবং সংস্কৃতি মানে তো গান বাজনা নয়, সংস্কৃতি মানে এই যে নিউজ চ্যানেলে তো আমাদের যে সারা দেশের সমস্ত খবর যেভাবে প্রকাশ করছে, সেখানে একটা সংস্কৃতির বিশাল একটা ভূমিকা আছে। তো আমি মনে করি যে আমাদের সবাই সম্মিলিতভাবে আমাদের যে ঐক্য দরকার, সেই ঐক্যটাকে যদি আমরা বজায় রাখতে পারি, আমরা যদি সেই জায়গাটায় যেতে পারি, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। আসলে মুক্তিযুদ্ধের কথা বলছিলেন, ভাষা আন্দোলনের কথা বলছিলেন, আমরা মানে চলচ্চিত্র, নাটক, এমনকি মানে মঞ্চ নাটক, বিভিন্ন জায়গায় এই যে মুক্তিযুদ্ধের, বিশেষ করে ভাষা আন্দোলনের ওপরে যে নাটকগুলো, সেগুলো অনেক কম দেখি, বা হলেও খুব শক্তিশালী, মানে সংখ্যাটা অনেক কম। এর কারণটা কি? এইটা আসলে মানে প্রচুর কন্টেন্ট হয় আমাদের এখন। মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা যদি চলচ্চিত্র দেখি, এবারও যে চলচ্চিত্রে যে দুটো ছবি জাতীয় পুরস্কারের শ্রেষ্ঠত্ব অর্জন করলো, তার মধ্যে একটি হচ্ছে অনিল বাগচির একদিন, আরেকটা হচ্ছে বাপজানের বায়োস্কোপ। আমরা দুটোই কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক ছবি।
অনুদানও দেখা যাচ্ছে মুক্তিযুদ্ধের উপর ছবি কি প্রায়োরিটি দিয়ে থাকে। মুক্তিযুদ্ধের ছবি হচ্ছে, আমিও বেশ কিছু মুক্তিযুদ্ধের ছবিতে অভিনয় করেছি, মুক্তিযুদ্ধের ছবি হচ্ছে, আবার নাটকও কিন্তু আমাদের এত চ্যানেল, নাটকও হচ্ছে, মানে হচ্ছে ঠিক, কিন্তু আসলে মূল যে জিনিসটা হচ্ছে, আমি মনে করি যে আমাদের যে কন্টেন্টটা এত বেশি, কিন্তু সেই অনুযায়ী কন্টেন্টটা আমাদের সবার কাছে পৌঁছাচ্ছে না। মানে সেটার অনেকগুলো কারণ আছে। মানে সিনেমা হলে যখন নবাব রিলিজ পায়, মানে রাজনীতি রিলিজ পায়, মানে সেগুলোর যেরকম দর্শক থাকে, মুক্তিযুদ্ধের সিনেমার কি দর্শক মুক্তিযুদ্ধের কম? দর্শক ঠিক আমি কম বলবো না, কারণ যে জিনিসটা হচ্ছে যে মানে জীবন আমি কিভাবে এটাকে উপস্থাপন করছি। হ্যাঁ, আপনি জানেন একটা জনপ্রিয়তার নিরিখে আমি যখন একটা চলচ্চিত্রকে নির্মাণ করব, যেটার মধ্যে আমার বাণিজ্য থাকবে, সেটার যে উপস্থাপনা, আর আমি যদি একটু শিল্পবোধ নিয়ে মানে বাস্তবতাকে মাথায় রেখে যদি করি, সেটা আরেকটা রকম। যেমন একটা সব রকম পেন্টিংই তো সবার পপুলার হয় না। এখন ভ্যান গগের পেন্টিং সবার ভালো নাও লাগতে পারে, কিন্তু কিছু লোকের তো লাগবে। তো একটা আদর্শের ব্যাপার আছে, মানে ভালো ছবি মন্দ ছবি আমি ওভাবে ডিমার্কেটই করতে চাই না। তো দর্শকপ্রিয়তা যেটা, ওটাই বড় বিষয় নয়। মুক্তিযুদ্ধের ছবি হলে যে সবাই দেখবে সেটাও না, কারণ আমরা কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে আমি অনেকে অনেক কথা বলাই। যেমন একজন আমাদের এক মানে পশ্চিমবঙ্গের এক মানে খুব সিনিয়র একজন নাট্য ব্যক্তিত্ব, উনি বলছিলেন যে তোমাদের আবেগটা একটু বেশি, তোমরা মুক্তিযুদ্ধটাকে নিয়ে যেভাবে বলছে একটু ভোলা উচিত, এখন একটু মনে হয় নতুনভাবে অন্য কিছু চিন্তা করা উচিত। এটা যে যার মতো করে অবজার্ভ করছে। আমি মনে করি যে মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের কাজ কম হচ্ছে, এটা আমি বলবো না, অনেক কাজ হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে, কিন্তু সঠিক কাজটা হয়নি ওইভাবে। যে আমরা বাণিজ্যিক ছবিতে যেমন এখন মনে করেন মানে সারা পৃথিবীতেই মানে মুক্তিযুদ্ধের উপরে, যেমন লিঙ্কন ছবিটি আমি যদি আব্রাহাম লিঙ্কনের জীবনের উপরে দেখি, সেটা কিন্তু ভালো দর্শক এটা গ্রহণ করেছিল। তো আমরা এটা বলা মুশকিল কোন নাটক ছবিটি দর্শক গ্রহণ করবে, কিন্তু এই ছবিগুলো ম্যাক্সিমামই যে ছবিগুলো মুক্তিযুদ্ধ ভিত্তিক বা ভাষা আন্দোলন বা আমরা যে ছবিগুলো করছি এখানে, এগুলো সবই দেখা যায় যে বাণিজ্যিক নির্ভরতার উপর নির্ভর করে এটা করছে না, মানে শিল্প মানটার দিকে বেশি চোখ থাকে। হ্যাঁ, কিন্তু ওই ধরনের চিত্রনাট্যের বড় ঘাটতি আছে। ওই ধরনের চিত্রনাট্যের আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের মানে শিল্প মাধ্যমে এখন এই মুহূর্তে আমাদের এইটার ভীষণ ঘাটতি, সেটা হচ্ছে চিত্রনাট্য। যেটা প্রধানমন্ত্রী তার বক্তৃতায় কিন্তু খুব স্পষ্টভাবে বলেছেন, এবং আমি প্রত্যাশা করি যে আমাদের তথ্য মন্ত্রণালয় এবং আমাদের চ্যানেলগুলো এই স্ক্রিপ্টের উপর, এই আমাদের প্রধানমন্ত্রীর তার এই বক্তব্যের উপর তাকে রেসপেক্ট করে আমার মনে হয় যদি এই চিত্রনাট্যের উপর জোর দেওয়া হয়, তাহলে আমার মনে হয় যে ইন্ডাস্ট্রিটাকে অনেক পরিবর্তন আনা যাবে। আসলে মূল ঘাটতিটা হচ্ছে চিত্রনাট্য। আপনি জানেন যে সৈয়দ শামসুল হকের মতো এরকম সব্যসাচী বরেণ্য লেখক, যিনি প্রচুর গান লিখেছেন চলচ্চিত্র, প্রচুর চিত্রনাট্য নামে বেনামিতে উনি করেছেন, এবং উনি খুব বাণিজ্যিকভাবেই করেছেন। এবং সে আমার হচ্ছে না, এটা কারণ কি মানে ছোটবেলা থেকে গড়ে ওঠার একটা প্রক্রিয়া, মানে আমরা কি মানে সংস্কৃতি নিয়ে ভাবি কম ইদান এখন, মানে এখনকার জেনারেশন সবই ভাবছি, সময় নেই আমাদের, সময় আমরা সংস্কৃতি নিয়ে ভাবছি, কিন্তু আমি বলবো যে চ্যানেলগুলোর প্রতি আমার যেটা সে থাকবে, আমাদের চ্যানেলগুলো কি প্রফেশনাল চ্যানেল? আপনি ম্যাক্সিমাম চ্যানেলেরই প্রত্যেকেরই আলাদা করে ব্যবসা আছে, এবং ওই চ্যানেলগুলোকে অর্থ দিয়ে ওটা ক্ষতিপূরণ হোক এটাও তাদের বিষয় না। তাদের অন্য সেক্টরগুলোতে তাদের ব্যবসা এত ভালো যে তারা এটা রাখছে, এই চ্যানেলগুলোকে রাখছে ওই ব্যবসাটাকে সেফগার্ড করার জন্য। এবং যেই কারণে যেই পর্যন্ত চ্যানেলটা এইভাবে না চলবে যে আমি যদি টিআরপিতে না থাকি, আমি যদি 1 নাম্বার না থাকি, তাহলে আমি চলতে পারবো না, এরকম যদি না আসে, অর্থাৎ আমাকে জীবন মরণের সাথে স্ট্রাগল করে দর্শকের কথা চিন্তা করে আমার চ্যানেল চালাতে হবে, এরকম করে আমি যদি এগোতে থাকি, তাহলে কিন্তু চ্যানেলের মধ্যে এক ধরনের প্রফেশনালিজম তৈরি হবে। কিন্তু আমি যখনই এইভাবে করব, সেক্ষেত্রে আমি তাহলে বলি যে যারা চ্যানেলের লাইসেন্স দেওয়া হচ্ছে যাদেরকে, এমন অনেক চ্যানেল আছে যে হয়তো প্রথম দিকে আমি দেখেছি যে অর্থের কারণে চালাতেই পারে না, তাকে লাইসেন্স দেওয়া হয়েছে কেন, যে কেউ লাইসেন্স পেয়ে যাচ্ছে। তো এই যে চ্যানেলগুলোকে আমরা যদি সঠিকভাবে, চ্যানেলগুলো যদি প্রফেশনাল হয়, তখন কিন্তু আপনি চিন্তা করবেন যে না, দর্শক আমার একটি চলচ্চিত্র, আমার একটি নাটক,
সে পছন্দ করবে, তাকে আমাকে মানে তখন আমি একটা ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টে যাব, আমি দর্শকের কি চাই সেটার উপর নির্ভর করবো। আমরা দর্শক বিচ্ছিন্ন, আমরা যেমন জনগণ বিচ্ছিন্ন হয়ে পড়ি, ঠিক একইভাবে আমরা দর্শক বিচ্ছিন্ন হয়ে পড়ছি। দর্শকের মতামতকে আমরা কতটুকু গ্রাহ্য করছি। আমি যখন দর্শকের মতামত নিতে যাব, যে দর্শক আমার এই নাটকটি দেখছে না, তখন কিন্তু চ্যানেলও কেউ দেখবে না। এরকম একটা জায়গায় যখন যাব, তখন কিন্তু আমার এই চিত্রনাট্যটা দরকার হয়ে পড়বে। এবং এই চিত্রনাট্য বোঝার মতো বা চিত্রনাট্যকে প্রায়োরিটি দেওয়ার মতো বা নির্মাণ কি হচ্ছে সেটা কি আমাদের হেডেকে আছে সবার? আজকে দেখেন, এটার জন্য যেমন প্রাতিষ্ঠানিক শিক্ষা না, আমি মনে করি এটার জন্য দরকার মানে নতুন করে তো ভাবনার একটা বিষয় আছে। আর এই ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টটা ঠিক মতো হচ্ছে না। দর্শক কি চায়, দর্শক কি পছন্দ করে, এইটা ভীষণ দরকার। আর আরেকটা জিনিস দেখেন না, যে আজকে আমি বলছি আপনাদের সামনে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু দর্শকদেরকে তাড়িয়েছি, আমরাই তাড়িয়েছি। দর্শক যদি অন্য কোথায় চলে গিয়ে থাকে। আর আরেকটু দুঃখজনক ঘটনা, সেটা হচ্ছে দর্শক কিন্তু আজকে ইন্ডিয়ান চ্যানেল, যে এন্টারটেনমেন্ট চ্যানেলগুলো দেখছে, প্রচুর দর্শক সেগুলো দেখছে, কিন্তু এটা কেউ চিন্তা করে না যে আমাদের এই স্যাটেলাইট চ্যানেলগুলো আসার আগে সনি জিটিভি কিন্তু ডিসকানেকশনের প্রথম এসেছিল। ওরা কিন্তু আমাদের ভিতরের দর্শকদের মধ্যে আগে একটা দর্শক তৈরি করে ফেলেছে। আমাদের চ্যানেলগুলো আসার আগে কিন্তু তারা একটা আগের দর্শক তৈরি করে ফেলেছে। এখন এই দর্শকদেরকে আমার মনে হয় যে খুব সুন্দর কন্টেন্ট দিলেও কি সে ফিরবে, এবং সে ফেরার জন্য কিছু একটা করা উচিত। আমি কিন্তু কোনো চ্যানেলকে আমাদের দেশে বন্ধ করার জন্য বলছি না। যেমন ইয়েতে মানে আপনারা যেরকম মঞ্চ থেকে এসেছেন, সেই মঞ্চের চর্চাটা কি কমে যাচ্ছে? মানে সেই কারণেই কি কোথাও কোনো চর্চা কমেনি আসলে, গোড়ায় গলদ হয়ে যাচ্ছে? না, কোথাও কোনো চর্চা কমেনি। যেমন প্রচুর আরো চর্চা বেড়েছে আমি বলবো, কিন্তু দর্শক কমে গেছে। সেই দর্শক কমে গেছে থিয়েটারেও, চলচ্চিত্রে, টেলিভিশনে, সব জায়গায় দর্শক কমেছে। আপনি থিয়েটারে কেন দর্শক যাবে? আমি একটা জিনিস আপনাকে বলি, আমাদের যে ট্রাফিক সিস্টেম, একটা জিনিসের উপর আরেকটার সাথে সম্পর্ক তো অবশ্যই। আমার ট্রাফিকের যে খরচ, আমাদের সিস্টেমটাই, আমরা কোনো একটা উদাহরণ দিই, যে আজকে মানুষ বিয়ের দাওয়াতে যেতে চায় না, বিয়ের দাওয়াতে যেতে চায় না। যখনই কাউকে সরি মধ্যবিত্ত কাউকে বিয়ের জন্য বলা হয়, চিন্তা করেন যে আমাকে এই ট্রাফিক সিস্টেমে আমার 1000 টাকা খরচ, প্লাস আবার আমাদের একটা নতুন, যেটা আমি একদম বিরোধী, যে গিফট দেওয়া। হ্যাঁ, আমি বিয়ে খেতে ছিল, কিন্তু এটা না আসলে ঠিক নয়। কারণ আমি একজনের বিয়ে খেতে যাবো আর আমাকে উল্টা গিফট দিতে হবে, তাকে উল্টা আমাকে টাকা দেওয়া উচিত, যে তুমি 1000 টাকা কনভিন্স, তুমি আমার বিয়ে খেতে আসো। মানে ব্যাপারটা এরকম না। কিন্তু আমি যদি বলি যে এটা এরকম, যে আমার টাকায় সে বিয়ে করছে, কারণ আমার গিফট নিয়ে তার সংসার গোছাচ্ছে, এইগুলো আসলে এগুলিতে বেরিয়ে আসা উচিত। ঠিক আমি এটা বুঝাতে চাচ্ছি যে ট্রান্সপোর্টেশন সিস্টেম, একটি ফ্যামিলি নিয়ে আমি কিন্তু বাসে চড়িয়ে, নিয়মিত বাসে চড়ি, কিন্তু আমি অনেক কষ্ট মষ্ট করে চুপ করে বসে থাকি, কিন্তু আমি দেখি এখানে মানুষগুলো কিভাবে চলছে। আমাদের ট্রাফিক সিস্টেমটা দেখেন। আমার তো প্রাইভেট কারে চড়ার দরকার নাই, পাবলিক ভেহিকলটা যদি সুইটেবল না হয়, আমি যে কোনো মুহূর্তে বাস থেকে নেমে গিয়ে হাঁটতে পারি, কিন্তু আমার একটা প্রাইভেট কার, আমি ইচ্ছা করলে প্রাইভেট কার ছেড়ে চলে যেতে পারি না। তো আমাদের এই ট্রাফিক সিস্টেমও কিন্তু আমাদের দর্শক হারিয়েছে আমাদেরকে। যেমন আমি 2 ঘন্টা লাগবে আমার উত্তরা থেকে বা গ্যান্ডারিয়া থেকে আমার শিল্পকলা একাডেমিতে আসতে, এবং আমি অফিস থেকে যাব, আমার ফ্যামিলি হয়ে সব কিছু রেডি করে একটা নাটক দেখতে আমার 1,500 থেকে 2,000 টাকা খরচ, এবং ওই ট্রাফিকের জ্যাম আমার সমস্ত বিনোদন দেখার শক্তিকে আগে থেকে করে ফেলছে, হত্যা করে ফেলছে। এই ট্রাফিক সিস্টেমটা একটা বিগ ফ্যাক্টর, জড়িত না, ভীষণভাবে জড়িত। সারা ঢাকা শহরটা গড়ে উঠেছে রৈখিকভাবে, একরৈখিকভাবে। আপনি লম্বালম্বি একটা শহর, সে আপনি যদি সে বুড়িগঙ্গা থেকে স্টেট গাজীপুরের দিকে যান, শহরটা লম্বালম্বিভাবে গড়ে উঠেছে, এবং যেই কারণে বাধ্য হয়েছে, যখন উত্তর সিটি কর্পোরেশন দক্ষিণ সিটি কর্পোরেশন ভাগ হয়, তখন এটার পক্ষে আমি ভীষণভাবে আমি ছিলাম, যে এটার প্রতিবাদ কেন করছে, কারণ এখানে দুটো ভাগ করতেই হবে, কারণ শহরটা লম্বালম্বিভাবে গড়া। এটা যদি একটা সার্কুলার সিটি হতো, তাহলে কিন্তু এই ভাগটা দরকার হতো না। এখন আমাদের ট্রাফিক সিস্টেম, আমি এই কারণেই বলছি, একটার সাথে একটা সম্পর্ক আছে। আপনি ট্রাফিক সিস্টেম যদি স্পাইডার নেটওয়ার্কের মতো হয়, আপনি জানেন যে মাকড়সার যে জাল, সে কিন্তু চারিদিকে রিং রোড আছে এবং মাঝখানে ক্রস রোড আছে। আজকে দেখেন এই যে আমাদের হাতির ঝিল যে বিষয়টি, হাতির ঝিলের এই প্রকল্পটি আমাদেরকে একটা নতুন দিগন্ত উন্মোচন করে দিতে পারে। আজকে যদি আমাদের চারিদিকে রিং রোডটা এরকম হতো, যেমন আপনি চড়েছেন কিনা, আমি প্রায় বাসে উঠি, ওখান থেকে মগবাজার থেকে হেঁটে উঠে
একটু ঘুরে এসে আমাকে এখন আমি একটা ইউনিভার্সিটিতে পড়াই, সেখানে ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি সায়েন্স ইউআইটিএস, ওখানে আমার অনেক দূরে যেটা, কিন্তু আমি খুব ইজিলি এখন যেতে পারছি। এবং এই যে সার্কুলার যে রোডটা, এটা কিন্তু আমাকে অনেক হেল্প করছে। সো ট্রাফিক সিস্টেমটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমি মনে করি এটার সাথে আমাদের সংস্কৃতি, আমাদের অনেক কিছু জড়িয়ে আছে, এটাকে অ্যাভয়েড করলে হবে না। আমরা বলি না ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, মানে মানে একটা মানুষের চেহারা দেখে বোঝা যায় লোকটি কেমন, ঠিক একইভাবে একটা ট্রাফিক সিস্টেম দেখে বোঝা যায় একটি দেশের মানুষগুলো আইনের প্রতি কতটা শ্রদ্ধাশীল, এবং আমরা আমাদের টোটাল আমরা ওখানে কতটা প্র্যাকটিস করছি একজন মানে কী বলবো সভ্য নাগরিক হিসেবে। এবং সেই ক্ষেত্রে আমরা কিন্তু ওই জায়গা থেকে বঞ্চিত। সো আপনি দেখেন আমার ওখানে রাস্তায় বেরোলে আমাদের ঢাকা শহরে খাবারের কোনো জায়গা নেই, খাবার একটা খুব গুরুত্বপূর্ণ, এবং আমি বিনোদনের কোনো জায়গা পাচ্ছি না, এবং আমাদের এই বিনোদনকে ধ্বংস করছে ট্রাফিক সিস্টেম। সবকিছু এটার পিছনে কিন্তু পুরোটাই একটা, তাহলে আপনি এটা থেকে আমাদের দর্শক কমে গেছে এটা আমি বলতে বাধ্য। তারপরে আসেন যে নতুন গ্লোবালাইজেশন, নতুন চ্যানেল, মানুষের কন্টেন্ট এত বেশি বেড়ে গেছে, এখন সেই কন্টেন্টের প্রচার প্রসার যদি ঠিকমতো না হয়, ও এখন আসতে চায় না। ওকে খুব বেশিভাবে বললে তারপরে যখন একটা ভাইরাস তৈরি হয় তখন সে আসে। এই ভাইরাস তৈরি না হওয়া পর্যন্ত এখন কিচ্ছু হচ্ছে না, না আন্দোলন হচ্ছে, না পলিটিক্যাল আন্দোলন হচ্ছে, না একটা চলচ্চিত্র হচ্ছে, অনেক ভালো চলচ্চিত্র হচ্ছে আর কি, কিন্তু সেটা আন্দোলন হচ্ছে না। এখন আমি মনে করি যে আমাদের এইটাকে এর থেকে বেরিয়ে আসতে গেলে সামগ্রিকভাবে কিছু চিন্তা ভাবনা করতে হবে। মানে অনেক অনেক বড় একটা মেসেজ খুব ছোট করে বললেন। আমাদের আসলে কি বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। দর্শক আছেন গাজী রাকায়েতের সাথে। নিউজ 24 এর বর্ষপূর্তিতে যেমনটি ব্যাখ্যা করা হচ্ছিল যে ট্রাফিক জ্যাম কিভাবে আসলে সংস্কৃতির উপরে একেবারে খুব বড় আকারের একটি প্রভাব ফেলে, সেটি নিয়ে আসলে কথা হচ্ছিল। পরবর্তীতে আরো আলোচনা হবে, কিন্তু নিচ্ছে একটি বিরতি। তবে বিরতির আগে আমরা দেখব জুবায়েরের একটি প্রতিবেদন, সারা বছরে তিনি কি করেছেন নিউজ 24 এ। নিউজ 24 এর শিক্ষা বিষয়ক সংবাদ সংগ্রহের দায়িত্ব ছিল আমার উপর। বছর জুড়েই বাংলাদেশের শিক্ষার প্রসার, সম্ভাবনা, সমস্যা সহ নানা সংকট গুরুত্বের সাথে তুলে ধরেছি। চলুন এবার দেখে আসি সেই সব প্রতিবেদনগুলোর উল্লেখযোগ্য কিছু অংশ। গত এক বছরে প্রচারিত শিক্ষা বিষয়ক প্রতিবেদনে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে শিক্ষার মান। বিশ্লেষণের চেষ্টা করেছি কেন শিক্ষার মান দিন দিন কমছে। তুলে ধরেছি ভুলে ভরা পাঠ্য বইয়ের নানা অসঙ্গতি এবং পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁসের মতো আলোচিত বিষয়গুলো। প্রশ্নের মুখে দাঁড় করিয়েছি কর্তৃপক্ষকেও। পরীক্ষা বাতিলও করতে হয়, তাতে আমরা করতে পারি। তুলে ধরেছি অবসরকালীন ভাতা নিয়ে শেষ বয়সে শিক্ষকদের নিদারুণ কষ্টের চিত্র। আমার মেয়ের বিয়ে টাকাটা পেলে আমি খুব উপকৃত হইতাম। ৭১-এর গণহত্যা বিশ্বের কোন কোন বিশ্ববিদ্যালয়ে পাঠ্য হিসেবে পড়ানো হয় এ নিয়ে ছিল একটি প্রতিবেদন। সেই সাথে নতুন প্রজন্মের কাছে তুলে ধরেছি জাতীয় পতাকা তৈরির সঠিক ইতিহাস। সর্বোপরি সমাজ, রাষ্ট্র এবং মানুষের কাছে দায়বদ্ধ থেকে আগামীতেও শিক্ষা নিয়ে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। দর্শক আছেন নিউজ 24 এর বর্ষপূর্তির অনুষ্ঠানে। আমরা এখন কথা বলছি গাজী রাকায়েতের সাথে। তিনি একাধারে নাট্যকার, চলচ্চিত্রকার এবং অভিনেতা। যদিও তাকে পরিচয় করিয়ে দেবার আসলে কোনো প্রয়োজন নেই, সবাই আসলে আপনাকে চেনে। আমরা একটু জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ব্যাপারে একটু কথা বলতে চাই। আপনি তো পুরস্কার পেয়েছেন অনিল বাগচির একদিনে অভিনেতা হিসেবে। ইদানিং দেখা যাচ্ছে যে মানে টেলিভিশনের যারা অভিনেতা, আর একটু যদি মানে ভালোভাবে বলা যায় যে একেবারে মঞ্চের যারা অভিনেতা টেলিভিশনে এসেছেন, তারাই এখন চলচ্চিত্রে বেশি পুরস্কার পাচ্ছে। এটার মানে কারণটা কি? এটা একটা ভালো অবজারভেশন আপনার, কারণ আমরা এবার জাতীয় পুরস্কারেও যদি দেখি যে সেখানে টেলিভিশন ফিকশন ডিরেক্টরস, তারপরে তাদের শিল্পী কলাকুশলীরা এগোচ্ছে।
ইভেন শুধু এবছর নয়, এই দীর্ঘ বছর ধরেই এই টেলিভিশন ফিকশন ডিরেক্টর যারা, তারা এখন অনেক বেশি ভালো কাজ করছে। ইভেন আমি যদি কতগুলো আয়নাবাজি, ছুঁয়ে দিল মন বা আরও পিছনে যাই, আমাদের যারা এখানে কাজ করেছে, তারপরে এস এ কলিকের একটা ছবি ছিল হৃদয়ের কথা, তারপরে মোল্লাবাড়ির বউ, এরকম অসংখ্য, মনপুরা। তো এরকম ভালো ভালো যে চলচ্চিত্র যেগুলো গত কয়েক বছর ধরে খুব বিখ্যাত হয়েছে, সেখানেও আমরা দেখি যে এখানে টেলিভিশন ফিকশন ডিরেক্টরসরা কাজ করছে। এইটা কারণ হচ্ছে যে আমাদের এই প্যাকেজ নাটকটি 94-এ যখন শুরু হয়, তখন থেকে এটা 1 ঘন্টার নাটক, এটা যখন আমরা ব্যক্তি প্রাইভেটে বানানো শুরু করলাম, ওই তখন থেকে একটা ফিল্মের মানে দুধের স্বাদ ঘোলে মেটানোর একটা ব্যাপার। এবং একটা ক্যামেরায় কাজ করতে গিয়ে, এই যে আমাদের ইনস্টিটিউট ছিল না ফিল্মের তখন, কিন্তু এই 1 ঘন্টার কাহিনী চিত্রটা একটা ফিল্ম মেকিংয়ের একটা ইনস্টিটিউটে রূপান্তরিত হলো। কারণ আমি যদি এখন ডিজিটাল যুগে আসি, এখন তার 35-এ ছবি বানানো, যদি আমি মৃত্তিকা মাটা 35-এ বানিয়েছিলাম, এবং এখন আর 35-এর ফিল্মই প্রডিউস হচ্ছে না। তো এই যে একটি ক্যামেরায় আমরা শুটিং করছি, কেমিস্ট্রিটা তো এখন এক হয়ে গেছে, একটি ক্যামেরায় আমরা শুটিং করছি। হয়তো বাজেটের বা ডিটেইলিংয়ের পার্থক্য আছে, যে আমরা একটা 1 ঘন্টার কাহিনী চিত্র নির্মাণ করতে যে বাজেট ডিটেইলিং করি, চলচ্চিত্রে গিয়ে আর একটু বেশি করি, এবং সেখানে কম্প্রোমাইজ। টেলিভিশন হচ্ছে একটা কম্প্রোমাইজ মিডিয়া, এখানে আমাকে সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হয়। চলচ্চিত্রে সেই সীমাবদ্ধতার মাথায় না নিলেই হয়, কিন্তু সেখানেও সীমাবদ্ধতা আছে। কিন্তু এইরকম একটা সীমাবদ্ধতাটা যদি আমি উড়িয়ে দেই, তাহলে কিন্তু মোটামুটি মানে আমি বলিব যে গ্রামাটিক্যালি এটা একটা সেম জায়গায় আসছে। এবং এই যে টেলিভিশন থিয়েটারের যারা শিল্পী, কলাকুশলী, তারা কিন্তু এখন দেখা যাচ্ছে যে এখনও আমরা যারা বড় বড় অভিনেতা, তারা অবশ্যই থিয়েটার কেন্দ্র বা মঞ্চ থেকে আসছে। এখানে অনেকের, আমি এটা একটু ইনফরমেশনটা দিতে চাই, যে অনেকের একটা ভুল ধারণা আছে যে মঞ্চ, অনেক অভিনেতা অভিনেত্রীকে আমি দেখেছি, মডেলকে দেখেছি, বিশেষ করে অনেক মডেল টেলিভিশনের স্ক্রিনে ইন্টারভিউ দিয়ে বলছে, আমি তো মঞ্চে অভিনয় করি না, কিন্তু আমি তো এখানে প্রতিষ্ঠিত। কিন্তু সে যে মডেল হয়েছে, মডেল হওয়ার আগে সে কোথায় ছিল সেটা ভুলে গেছে। সে কিন্তু নাচ থেকে এসছে, সে রেগুলার নাচ করতো, 10 বছর ধরে সে নাচের স্কুলিং থেকে আসছে, এবং সে মঞ্চে ওঠার আগে এখনও সালাম করে মঞ্চে ওঠে। তো সে মঞ্চের বাইরের মেয়ে কীভাবে হলো? এবং সে কিন্তু বিজ্ঞাপনে করার আগে যে এত সুন্দর করে ক্লোজ আপে সে নাচছে, সেই নাচটা কিন্তু আসছে নাচ থেকে। কাজেই তার একটা ইনস্টিটিউশনাল ব্যাকগ্রাউন্ড থাকে। আবার অনেকের আছে ফ্যামিলিটা ইনস্টিটিউশন, যেমন অমিতাভ বচ্চনের ছেলে তো একজন ভালো অভিনেতা হবেনি, কারণ বাবা মা দুজনই, ওর পরিবারটাই তো একটা ইনস্টিটিউট, সেখান থেকেই সেখান থেকে আসছে। কাজেই একটা একাডেমিক বা একটা মঞ্চের একটা প্রভাব সব জায়গায় আছে। তার মানে কি, তার মানে আমি যেটা অভিনেতা বা পরিচালক হতে চান, তাহলে তাকে কি মানে মঞ্চ সম্পর্কিত কোনো একটি বিষয়ের মধ্যে আসলে ইনভলভ থাকতে হবে, কোনো একটা পারফরম্যান্স? না, এটা এইভাবে জেনারেলাইজ করা ওয়ার্ল্ড কনটেক্সটে ডিফিকাল্ট। কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের বাংলাদেশে এখন যে কেউ বলে আমি অভিনয় করতে পারি, কিন্তু আপনি যদি ইউরোপ বা বড় একটা উন্নয়নশীল দেশে, উন্নত দেশে যান, তারা প্রথমে কোনো ডিরেক্টরের কাছে কেউ যদি বলে ভাই আমি অভিনয় করব, সে বলে বসবে যে আপনি কি ডিগ্রি আছে আপনার, আপনি কি গ্র্যাজুয়েশন বা মাস্টার্স কমপ্লিট করেছেন অ্যাক্টিংয়ের উপর? আজ থেকে 100-200 বছর আগে সেতেও একটা গ্র্যাজুয়েশন ছিল। কাজে আজকে কিন্তু আমরা কিন্তু মাত্র শুরু করেছি। আমাদের ইনস্টিটিউশনগুলো এখনও মনে করেন আমরা চলচ্চিত্রের উপরে যে মাত্র আমাদের বাংলাদেশ সিনেমা অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট BCTI হলো, সেখানে এখন 2 বছরের পোস্ট গ্র্যাজুয়েট এই গভর্নমেন্টই করেছে সেটা, এবং সেটা হয়তো মাস্টার্স ইকুইভ্যালেন্ট হয়ে যাবে বা গ্র্যাজুয়েশন ইকুইভ্যালেন্ট হয়ে যাবে। কিন্তু ইনস্টিটিউট ছাড়া কোনো পথ নেই। আমি যদি এখন বলি আমি আপনার হার্ট অপারেশন করবো, আপনি রাজি হবেন? বলে আপনি হাসবেন কি? আপনি কি পাগল হয়ে গেছেন? আপনার কি ডাক্তারি ডিগ্রি আছে? সো আমাকে হার্ট অপারেশন করতে গেলে আমার ডিগ্রি নিতে হবে, কিন্তু আমার একটা বাড়ি বানাতে গেলে ডিগ্রি নিতে হবে, কিন্তু আমার অভিনয় করতে গেলে ডিগ্রি লাগবে না, আমি একটা ফিল্ম বানাতে গেলে ডিগ্রি লাগবে না। এটা কি বলছেন আপনি? ওরা হাসবে। সেই ক্ষেত্রে ডিগ্রি লাগবে সেটা না হয় মানা গেল, কিন্তু অভিনয় করতে হলে ডিগ্রি লাগবে, এটা বোধহয় অনেকেই মানবে না। কারণ আমাদের অনেকেই আছে যে মানে এই বিষয়ে কোনো ধরনের কিছু না, একেবারেই ভুল ধারণা। আপনি সিনেমাতে অভিনয় করতে গেলে বুঝতে পারবেন, বাংলাদেশের ম্যাক্সিমাম টেলিভিশনের অভিনেতারা সিনেমা করতে গেলে ফেল করে। অনেক বড় বড় স্টার, তারা টেলিভিশনে অনেক বিখ্যাত ছিল, কিন্তু সিনেমাতে অ্যাকসেপ্টেড হয় নাই।
দুই একজন, কারণটা কি? গোলাম মুস্তফা, হুমায়ুন ফরিদি, এরকম কয়েকজন আছেন। এর প্রধান কারণ হচ্ছে সিনেমা একটা বিগ স্ক্রিন এবং সেখানে কিছু সিনেমেটিক টেকনিক আছে এবং আপনি ওখানে আপনার হাতের যদি কিছু অংশ মানে স্পন্টেনিয়াস বা অ্যাক্টিং না করে ওটা ধরা পড়ে যাবে। একটা ফুল অ্যাক্টিংয়ের একটা জায়গা, তো আপনি ওখানে নাচবেন, গাবেন, আপনার ঘোড়া চালাতে হবে, আপনাকে টোটাল বডি সব কিছু রেডি করে আপনার ওখানে যেতে হবে। ওখানে আপনি তৈরি হয়ে না গেলে আপনি কিন্তু বড় স্ক্রিন আপনাকে অ্যাকসেপ্ট করবে না, এবং যে কারণে আমাদের একটা সমস্যা হচ্ছে। আজকে দেখেন কত ছবি হচ্ছে কিন্তু অভিনেতা কই। আমি কয়দিন আগে আমজাদ হোসেনের কিছু ছবি দেখছিলাম, তার মধ্যে গোলাপি এখন ট্রেন, ছোটবেলায় অনেক আগে দেখেছিলাম, সেই গোলাপি এখন ট্রেনে আমি আবার দেখলাম। আমি মনে করি আমজাদ হোসেনের শ্রেষ্ঠ চলচ্চিত্রের মধ্যে একটি হচ্ছে, সরি গোলাপি এখন ট্রেন না, নয়নমণি। এবং সেই নয়নমণিতে ববিতা এবং ফারুককে কি সুন্দর লাগে নয়নমণিতে। আমি আবারও বলবো, আপনি আবার দেখেন আমাদের এই যে আজকে সাকিব খান বলছে, ফারুক অসাধারণ লাগে, ইটস এ বিউটিফুল, তার অ্যাপিয়ারেন্স, তার ফিজিক্স, তার অ্যাক্টিং, এবং ববিতার অত সুন্দর অ্যাপিয়ারেন্স নয়নমণিতে। আমার মনে হয় না যে এই ববিতা বা কবরীর মতো এরকম মুখ আমার এখন নায়িকাদের আসছে, কারণ আমি আর নাম বলবো না, কিন্তু মানে সেটা কি শুধু চেহারা না, আমি এই কথাটা বলছি বড় পর্দার যে অ্যাকসেপ্টেন্সের যে বিষয়টা। আমি আজকে আমাদের ডেইলি সোপগুলো আমাদের চলে না কেন? আপনি অনেক বিদেশি ডেইলি সোপ আমি দেখেছি যে ওখানে এমন একটা মেয়ে বা একটা ছেলেকে কাস্টিং করেছে, ওই চরিত্রটা ওর আপন চরিত্র হয়ে উঠেছে, এবং সেই গল্পের চেয়ে চরিত্রটা দেখার জন্য সে রেগুলার দেখে। চরিত্রটা কোথায় কোথায় বাজার করতে যায়, কি কি খাবে, সেটাও একটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। ঠিক চলচ্চিত্রে তাই, আমি যে চলচ্চিত্রে যাব, আমি কার জন্য যাব? আমি সেই ববিতা নাই, সেই কবরী নাই। আজকে মানে নয়নমণিতে ফারুকের অভিনয় এবং নয়নমণির সব দিক থেকে, যে আজকে আমি মনে করি নয়নমণির এই চলচ্চিত্রটি এখন আমার নতুনভাবে আলোচিত হওয়া উচিত, কারণ সেখানে আমরা দেখি যে একটি মানে গোষ্ঠী, যে গোষ্ঠী আমাদের, যাদেরকে আমরা একেবারে উগ্র গোষ্ঠী বলছি, তারা একটা ফতোয়া দিয়ে দিচ্ছে যে তুমি গান গেতে পারবে না। তখন সে তাকে চ্যালেঞ্জ করে যে তুমি যদি আমাকে হারাতে পারো তাহলে আমি গান বন্ধ করে দেবো। এবং সেখানে কিন্তু ফারুক একটি চমৎকার গান গায়, যে কোন কিতাবে লেখা আছে আরাম বাজদা গান। এই ছবিটি ওই সময়ের, এবং সেই যেই প্রতিবাদ, যে সত্যের যে জয় হয় ছবিটাতে। তো এরকম ছবি পিছনে তো ওই ববিতার ভূমিকা ছিল। আজকে আমি যে কথাটি বলছি যে ফুল সিনেমায় যে সিনেম্যাটিক যে টোটাল যে অ্যাক্টিং, টোটাল অ্যাক্টিংটা, সেই টোটাল অ্যাক্টিংটা আপনি করতে পারবেন না। টেলিভিশন ইজ এ ক্লোজ আপ মিডিয়া, আপনাকে শুধু ক্লোজ আপ কাটবে। তো সেই ক্ষেত্রে আমরা টোটাল অ্যাক্টিংটা কিন্তু না করেই পাচ্ছি না। সেটা হচ্ছে মানে রাজ্জাক বা ববিতা, ওনাদের কি আসলে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা ছিল? ওনাদেরও তো সেই সুযোগ ছিল না। এখানে একটা ব্যাপার আছে, এখানে ব্যাপার আছে। আপনি সৈয়দ শামসুল হক বলেন, রবীন্দ্রনাথ বলেন, নজরুল বলেন, তাই না? মানে তাদেরও ছিল না। চেকভ বলেন, আপনি যার নামই বলবেন, ইবসেন বলেন, একাডেমি দিয়ে কখনো ট্যালেন্ট নির্ধারণ হয় না। একাডেমি হচ্ছে একটা এভারেজ। একাডেমিটা আপনাকে, একাডেমিটা জোর এই কারণেই দিচ্ছি, কারণ হচ্ছে আপনার একাডেমিক না হলে, মানে একাডেমিক কি আসলে, ইনস্টিটিউট কি? ইনস্টিটিউট কনসেন্ট্রেট করতে শেখায়, রেগুলার প্র্যাকটিস করতে শেখায়। আমি একাডেমি পড়ি না, কিন্তু আমি হাইলি একাডেমিক। রবীন্দ্রনাথ একাডেমিক না, কিন্তু হাইলি একাডেমিক। আপনি যদি দেখেন, বলে মামুনুর রশিদ আমাদের খুব প্রিয় নাট্যকার, উনি নাটক লেখেন সকাল ভোরবেলায়, তাই না? কিন্তু এমন টাইমে উনি করেন যেটা ওনার অন্যদের সাথে মেলে না, কিন্তু উনি যেটা করেন ওইটাই ওনার একাডেমিক পদ্ধতিতেই করেন। কাজে একাডেমির বাইরে কিন্তু আমরা কেউ না। কিন্তু সমস্যাটা হচ্ছে আজকে যে আজকে ওই সময়ে আপনি যাদের কথা বলছেন, ওই সময়ে যে গুরু শিষ্যের যে ব্যাপারটি ছিল, সেই জায়গাতে আজকে যারা হচ্ছে তাদের অ্যাসিস্ট্যান্টরা ছবি বানাচ্ছে, তার অ্যাসিস্ট্যান্টরা ছবি বানাচ্ছে, তার অ্যাসিস্ট্যান্ট ছবি বানাচ্ছে। জেনারেশন ডাইলুটেড হতে হতে অ্যাক্টর যাই হোক, হ্যাঁ, তাকে একাডেমিক হতেই হবে। এখন যেটা হচ্ছে যে একাডেমিক কি করে, একাডেমিক করে কি আমাকে পথটা চিনাতে শেখায় অল্প সময়ে, এবং ও আমাকে তৈরি করতে শেখায়, এবং আমি খুব অল্প সময়ে আমি অনেক দূরে গিয়ে যেতে পারি। তো আমার কাছে যেটা মনে হয় যে মানে ওটা একটা ব্যাকগ্রাউন্ডের শক্তি, এবং আপনি যেটা মনে করেন একাডেমি এক্সেপশনগুলোকে দেখলে হবে না। আমি কখনোই বলতে পারবো না যে একজন একাডেমিক লোকই শ্রেষ্ঠ অর্জন করবে, এটা বলা যাবে না, কিন্তু একাডেমিটা লাগবে। কারণ হচ্ছে আমার নিয়মিত, আজকে ধরেন যে লোকটি জানে যে কিভাবে অপারেশন করতে হবে, সে কিন্তু হুট করে একটা কোপ দিবে না, আর যে জানে না সে কিন্তু একটা কোপ দিয়ে দিবে। তো যেই লোকটি
একাডেমিক তাকে কিন্তু সহজে চেঞ্জ করা যায় না। আজকে যে কেউ ডিরেক্টর হয়ে গেছে। ফর অ্যান এক্সাম্পল, ইন্ডাস্ট্রি পতনের মূল কারণ হচ্ছে আমাদের কারা ডিরেক্টর হয়েছে দেখেন, এবং প্রডিউসারের কথা যে শুনবে তাকে ডিরেক্টর করা হচ্ছে, এবং প্রডিউসার যখন সব কিছু করবে, ফাইন্যান্সার যখন সব কিছু করবে, এটা হবে না, কারণ ও তো বুঝে না এটা। ও মনে করে যে আমার সাথে ওর একটা ভালো সম্পর্ক হলেই মনে এটা হবে, এবং মূল পতনটা একাডেমিক না হলে যেটা হয় ক্রস হয়ে যায়। এবং যখনই একটা লোক, আজকে বানসালির মতো আপনি বাণিজ্যিক সফল একজন ডিরেক্টর, সে কিন্তু পুনা ফিল্ম ইনস্টিটিউট থেকে পাশ করে একটা লোক, এবং শুধু একাডেমিক হলে হবে না, একাডেমি থেকে পাশ করার পর তার 3 বছর 4 বছর এই অ্যাসিস্ট্যান্ট হিসাবে বা প্রোডাকশনের সাথে যুক্ত থাকতে হবে। এবং সে যদি রেগুলার একাডেমিক সবাইও কিন্তু মানে খুব যে ভালো করে সব সময় সেরকম মনে হয় না, সেটা তো আপনি বলতে পারছেন না। কারণ হচ্ছে কি, শিল্প কখনো, আবারও বলি, যে পৃথিবীর একাডেমিক করেনি সেটাও বলা যাবে না। অনেক বড় বড় একাডেমিশিয়ান আজকে, এটা সিম্পল সেন্স, আমি যেমন একজন ভালো ইঞ্জিনিয়ার হতে পারবো না একাডেমি ছাড়া, ডাক্তার হতে পারবো না, ঠিক একইভাবে কোনো কলাকুশলী এটা করা সম্ভব নয়। বরঞ্চ আমি মনে করি যারা বিখ্যাত আছেন, এমন অনেক সম্ভাবনাকে আমরা হত্যা করছি, যে যারা একটা একাডেমিক হলে আমাদের অনেক ট্যালেন্ট। যেমন একটা উদাহরণ দিই, একাডেমি আমাকে কনসেন্ট্রেট করতে শেখায়। আমি রেগুলার পড়ালেখা করব, আমি ওইটার মধ্যেই থাকব, কিন্তু একটা ছেলের মধ্যে ট্যালেন্ট আছে, সাংঘাতিক ট্যালেন্ট আছে, তার পারফরমেন্স টেন্ডেন্সি আছে, কিন্তু সে বিক্ষিপ্ত, সে এটা করে সেটা করে। কিন্তু একাডেমি তাকে করবে কি, একটা দিকে ধাবিত করবে, করতে করতে ওর ওই বাইরের টেন্ডেন্সিটাকে কমিয়ে তাকে অ্যাক্টিং এর মধ্যে কনসেন্ট্রেট করতে শেখাবে। তখন ওই ট্যালেন্টটা কিন্তু বেরিয়ে যেতে পারে। এই আর কি। যেমন আপনি ধরেন আমাদের যে প্রতিযোগিতা, কেউ যদি একাগ্র চিত্রে চিত্তে কোনো কিছু করেই যেতে থাকে মানে সেটাও কি এক ধরনের একাডেমিক অসুবিধা। যেমন আপনি ধরেন এই যে প্রতিযোগিতাগুলো, আজকে লাক্সের যে মেয়েগুলো আজকে আমাদের ইন্ডাস্ট্রিতে টেলিভিশনে কাজ করছে, আমিও সেখানে টিচার, এবং সেখানে কিন্তু অনেক মেয়ে এখন ভালো কাজ করছে, অনেক প্রচুর মেয়ে এখন লাক্সের মেয়েরা কাজ করছে। কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে আপনি মিস ইন্ডিয়া যে হয়, সে কিন্তু আমরা জানি যে দখল করছে, সারা ওয়ার্ল্ডে যে বিখ্যাত। এই বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে আমাদের একটি ছোট্ট বিরতি নিতে হচ্ছে। ফেরার পরে আবার এই বিষয়েই আমরা আসবো। দর্শক, নিচ্ছি একটি বিরতি, তবে তার আগে কাজী শাহেদের, সহকর্মী কাজী শাহেদের সারা বছরের করা বিভিন্ন কাজের এক ঝলক আমরা দেখে নেব। পরিবর্তন এসেছে তা নিয়ে করেছিলাম বেশ কয়েকটি প্রতিবেদন। আজ তার আরও আংশিক কিছু তুলে ধরা হলো। রাজশাহী শহরের কোল ঘেঁষে পদ্মা নদী। একসময় এই নদী থাকতো পানিতে টইটুম্বুর, কিন্তু সেই পদ্মা এখন পানি শূন্য। পদ্মার বিস্তীর্ণ চরে চাষ হচ্ছে ফসলের। পদ্মার বুক চিরে জেগে উঠেছে এখন ধুধু বালুচর। যারা আগে পদ্মাকে দেখেছেন গ্রাসী রূপে, তাদের কাছে এখন এই পদ্মা প্রায় অচেনা। তারা এজন্য দায়ী করছেন ফারাক্কাকে। তারা এই গঙ্গার পানিকে, যেমন ফারাক্কা ব্যারেজের মধ্যে দিয়ে একটা ক্যানেল দিয়ে নিয়ে যাচ্ছে আপনার কলকাতা বন্দরকে সচল করার জন্য, এর আরও উজানে অন্তত 30টা প্রকল্প তারা করেছে। ওনারা ঢালাওভাবে যদি বলে দেন যে হ্যাঁ গঙ্গায় পানি নেই, এটা তো ভুল কথা। আমরা স্যাটেলাইট দেখলেই তো বুঝতে পারি যে কোন দিক থেকে কোথায় পানি আছে, খালের মাধ্যমে কোন জায়গা থেকে কোন পানি কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। পদ্মার এমন রূপ বদলে গেছে তীরবর্তী মানুষের জীবনযাত্রা। ফলে এসব মানুষরা দারিদ্রতার মধ্যে পড়েছে বলে মনে করেন নদী বাঁচানোর দাবিতে আন্দোলনে থাকা এই উন্নয়ন কর্মীরা। নদীর পাড়ের বসবাসকারী মৎস্যজীবী মানুষ, কৃষিজীবী মানুষ যারা আছেন, তারা তাদের জীবিকা ব্যাহত হচ্ছে। পুরাতন পেশা থেকে নিজেকে উইথড্র করতেছে এবং এক ধরনের দারিদ্রতার চক্রের মধ্যে পড়তেছে। পানি না থাকায় মরতে বসেছে পদ্মা থেকে উৎপত্তি হওয়া 19টি নদী। এসব নদীগুলো ভরাট হয়ে যাচ্ছে, ফলে ওই অঞ্চলের পরিবেশে পড়ছে বিরূপ প্রভাব। শাখা নদীতে পানি না থাকায় নামছে পানির স্তর, ফলে খরা মৌসুমে পানি সংকটে পড়তে হচ্ছে উত্তরাঞ্চলের মানুষকে। গাছপালা চেঞ্জ হয়ে যাচ্ছে। একে তো আমরা ডিফরেস্টেশন হচ্ছে, আমরা কেটে ফেলছি। এখন আমরা নতুন করে লাগাচ্ছি সেগুলো মনোকালচার, এপিল ইউক্যালিপটাসের মতন আমরা গাছ লাগাচ্ছি, যেগুলো একে তো গ্রাউন্ড ওয়াটার থেকে আমাদের মাটির নিচের পানিগুলোকে তাড়াতাড়ি শুষে নিচ্ছে। খরা মৌসুমে পানি সংকট কাটাতে বন্যার সময় যে পানি পাওয়া যায় তা সংরক্ষণের পরামর্শ বিশেষজ্ঞদের। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী।
দর্শক আছেন নিউজ 24-এ, দেখছেন বর্ষপূর্তির যে উৎসব আয়োজন সেটি, আর আমরা আছি এখন গাজী রাকায়েতের সাথে। আসলে আমরা যে কথাটি বলছিলাম, আপনি বলছিলেন প্রতিযোগিতার কথা। এখানে যে প্রতিযোগিতাটা হচ্ছে, যেমন লাক্স করেছে, আর অনেক প্রতিযোগিতা হচ্ছে। প্রতিযোগিতা কিন্তু একটা একাডেমিক শেপ আছে প্রতিযোগিতা। আমি লাক্সে দেখেছি যে ওখানে বেস্ট টিচারদেরকে অনেক শিল্পী মানে সম্মানী দিয়ে তাদেরকে আনা হয়, এবং ওখানে 6 মাস যে কড়া একটা ডিসিপ্লিনের মধ্য দিয়ে ওদেরকে নিয়ে যাওয়া হয়, যে একাডেমিক জায়গাতে নিয়ে যাওয়া হয়, এবং সেখানে কিন্তু ও একটা একাডেমিক স্কুলিংয়ের মধ্য দিয়ে ওখানে আসছে। কাজেই প্রতিযোগিতা, আজকে প্রতিযোগিতা তো একাডেমির একটা বিশাল অংশ। যেমন আজকে যে আমাদের ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট, আমরা যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যে একাডেমি করি, সেখানে একটা প্রতিযোগিতা আছে। আপনি ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস পান, আপনি মার্কসে হাইস্ট পান। প্রতিযোগিতা আমাকে ভালো করতে হবে, এই প্রতিযোগিতাই কিন্তু আমাকে একাডেমির একটা মূল মন্ত্রই হচ্ছে আপনাকে প্রতিযোগিতার মধ্য দিয়ে তাকে গড়ে তোলা। সেই ক্ষেত্রে আমাদের প্রতিযোগিতাগুলো একাডেমির কাজ করছে। জি, আজকে আপনি মিস ইন্ডিয়া হতে পারবেন, ও 4 বছর থেকে ওর প্রস্তুতি থাকে, ছোটবেলা থেকে প্রস্তুতি থাকে আমি ওই জায়গায় যাব, এবং সে কিন্তু তখন নিজের থেকে নিজেকে গড়তে থাকে। আমি মনে করি অনেক সময় আমাদের দেশে, যেমন আমাদের দেশের নাটকের দলগুলো, যদিও নাটকের দলের কাজ ইনস্টিটিউট না, নাটকের দলের কাজ নাটক প্রডিউস করা, কিন্তু আমাদের দেশে থিয়েটার দলগুলো, প্রত্যেকটা বড় বড় দলগুলো প্রত্যেকটা একটা ইনস্টিটিউট। যেমন আমি নাগরিক নাট্য সম্প্রদায়ের সাথে 20 বছর কাজ করেছি, এবং আমার যারা ছিলেন সিনিয়র, আতর রহমান, আলী জাকের এবং আসাদুজ্জামান নূর, আবুল হায়াত থেকে শুরু করে যারা ছিলেন, প্রত্যেকের কাছ থেকে আমি শিখেছি। তো আমার কথা হচ্ছে, ওটা আমার কাছে একটা ইনস্টিটিউট ছিল। তো প্রত্যেকটা দলই তো একটা ইনস্টিটিউট, এখানে দলগুলো ইনস্টিটিউট হিসেবে কাজ করে। আবার অনেক সময় চলচ্চিত্রটা একটা ইনস্টিটিউটের ভূমিকা পালন করেছে আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিতে। আজকে সাকিব খান হয়েছে ইন্ডাস্ট্রির কারণে। ও কিন্তু একটা ধারাবাহিক ইনস্টিটিউট, ও যখন প্রথম আসছিল তখন কিন্তু আমাদেরকে দৃষ্টি কাটতে পারেনি। সাকিব খান হয়েছে অনেক পরে, ও কিন্তু করতে করতে শিখেছে। সেটাও কিন্তু একটা একাডেমিক শেপ আছে। কাজেই হুট করে আমি এসেই হয়ে যাব, সেটা আমার মনে হয় সম্ভাবনা খুব কম। আরেকটা জিনিস হচ্ছে যে শিল্পীর মধ্যে শিল্প ভাবটা ছোটবেলা থেকেই বোঝা যায়। ওর মধ্যে পারফরমেন্স টেন্ডেন্সি, ও হয় গান গেতে চায়, নাহলে ছবি আঁকতে চায়, এই টেন্ডেন্সিটা নষ্ট হয়ে যায়। অনেক মেধাবী ছেলে পেলে তারা যা করতে চায় বাবা মা তাদেরকে করতে দেয় না, এবং তাদের জোর করে অন্য কিছু চাপিয়ে দেওয়া হয়, এবং সে তারপরে দেখা যায় যে রেজাল্ট খারাপ করে। আপনার ছোটবেলার কথা আমরা একটু জানতে চাই। আমি আসলে বড় হয়েছি গ্যান্ডারিয়াতে। আমার শৈশবের জীবনের মানে একেবারেই নটরডেম কলেজে আমি পড়ালেখা শেষ করি। তো নটরডেম কলেজ পর্যন্ত, একদম আমার জন্ম থেকে নটরডেম কলেজ পর্যন্ত আমার গ্যান্ডারিয়াতে আমি বড় হয়েছি। ওখানে একটা ফায়ার সার্ভিস ছিল। আমার ফায়ার সার্ভিসের ইমিডিয়েট আগের বাসাটাই আমাদের বাসা, এবং আমার বাবাও খুব মানে পাড়ায় নাটক করতেন। এবং গ্যান্ডারিয়া ফায়ার সার্ভিস, গ্যান্ডারিয়া রেল স্টেশন, এবং বিশাল বিশাল এক একটা বাড়ি, এরকম একটা এনভায়রনমেন্টে আমি বড় হয়েছি। আর আরেকটা সময় আমার কাছে হারভেস্টিং টাইমে আমার দাদার অনেক জায়গা জমি থাকার কারণে আমার বাবা মারা যায় 70-তে। তখন আমাদের মাকে, আমার 8 ভাই বোনের সংসার, আমি 7-8-এর মধ্যে। তো আমাদের ভাতের অভাব ছিল না, কিন্তু আমাদের ভাত ব্যতীত এক্সট্রা কিছু অভাব ছিল, ইলিশ মাছের অভাব ছিল। কারণ যেহেতু বাবা ছিলেন না, আমার মাকেই বাবার ভূমিকা পালন করতে হতো, এবং উনি গ্রামে যেতেন হারভেস্টিং টাইমে, গৃহস্থদের সাথে থাকতে হতো। সেখানে আমাকে প্রায়, আমার পদ্মার পাড়ে, আমার গ্রাম হচ্ছে শাইনপুকুর দুহারে, তো পদ্মার পাড়ে, পদ্মার ঝড়ে প্রায় মনে হয় 4 বার পড়েছি ছোটোবেলায় মার সাথে, এবং মৃত্যু পথ থেকে ফিরে এসেছি। তো এই পদ্মার পাড়ে আমার শাইনপুকুর গ্রামে আমার ওই স্মৃতি অসাধারণ। তো ছোটোবেলাটা কেটেছে এরকমই, এবং খুব ভালো ছাত্র ছিলাম না, একেবারেই নন একাডেমিক ছিলাম। হঠাৎ করে ক্লাস 8-এ আমার রেজাল্ট ভালো হয়ে যাওয়ার পর আমি পড়ালেখায় মনোনিবেশ করি, এবং বুয়েটের ফার্স্ট সেমিস্টার এই পর্যন্ত আমি খুবই পড়ুয়া ছিলাম, মানে বই পোকা বলতে পারেন। এবং সেখানে তারপরে এই নাগরিকে, পরবর্তীতে ব্যতিক্রমে তারপর নাগরিকে, এইভাবেই আস্তে আস্তে যুক্ত হয়ে। মানে এরপর ফার্স্ট সেমিস্টারের পরে কি আর পড়তে ভালো লাগেনি? আমার এই পড়ার পিছনে আসলে হয় কি, আমার ছোটবেলাতে অভিনয় করার টেন্ডেন্সি ছিল। আমি কিছু লিখতে, কিছু করতে যেতাম। আমি গান গেতে পারি না, কিন্তু আমাকে গান গেতে হবে, এবং আমি রবীন্দ্রসঙ্গীত জীবনও শুনি, এই গান মুখস্থ করে রবীন্দ্রসঙ্গীত গাচ্ছি, সবাই হাসছে, এরকম একটা পাগলামি ছিল। কিন্তু আমি পাড়াতে যখন ক্লাস 7-এ পড়ি, গ্যান্ডারিয়া ফায়ার সার্ভিসে আমি একটা নাটকও করেছি পাড়ার ছেলেপেলেদের নিয়ে, এবং সেটা খুব আলোচিত হয়েছিলাম। কিন্তু
এরপরে হঠাৎ করে পড়ালেখায় ঢুকে গেলাম কেন? আমাদের দেশে ডাক্তার ইঞ্জিনিয়ার না হলে ওই সময় সোসাইটিতে মান সম্মান থাকতো না। তো আমাকে কেউ জোর করে, আমার পরিবার আমাকে কিন্তু ইঞ্জিনিয়ার বানায় নাই। আমাকে কিন্তু আমার সোসাইটি আমাকে লোভ দেখিয়েছে, কিন্তু আমার কিন্তু এই সোসাইটির লোভটা কিন্তু আমার না। আমি কিন্তু অভিনেতা হতে চেয়েছি, আমি কিন্তু একজন শিল্পী হতে চেয়েছি, কিন্তু আমার সোসাইটি আমাকে করেছে কি লোভ দেখে আমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর দিকে নিয়ে গেছে। আমি কিন্তু ডাক্তারিও পড়েছি 6 মাস, ডাক্তারিও পড়েছি, হ্যাঁ, কিন্তু ওখান থেকে আমি পরে বুয়েটে আসি। এখন এই লোভের কারণে আমার যে ছোটবেলার সেই সুপ্ত বাসনাটা চাপা পড়ে গেছে, এক সময় প্রচুর পড়ালেখা করতে করতে ওটা ভেঙে পড়েছে এবং ফাইনালি আমি কিন্তু আশ্রয় নিয়েছি আবার শিল্পে। আমি এটাই বলতে চাই যে আমি প্রকৃতি আমাকে আবার আমার আপন পছন্দের জায়গায় আমাকে নিয়ে এসছে, কিন্তু বাবা মার প্রতি আমি আমার জায়গা থেকে বলবো, আমার ছোটবেলার থেকে বলবো, যে যেটা করতে চায় তাকে সেটা করতে দিন। তাহলেই আমার মনে হয় সত্যিকার মেধার বিকাশ ঘটবে। আজকে বাংলাদেশের এই যে 17 কোটি মানুষ, সারা বিশ্বকে আমরা জয় করব। আমি বিশ্বাস করি আমাদের আল্লাহ তাআলা এবং আমাদের যে প্রকৃতি আমাদেরকে এত সহায়ক বাঙালি জাতির জন্য। আমি বিশ্বাস করি এই জাতিকে দমিয়ে রাখা যাবে না। এই কারণে যাবে না, কারণ হচ্ছে যে জনসংখ্যাই আশীর্বাদ। পেট্রোল বোমা মেরে কি করেছে আপনারা চিন্তা করতে পারেন, কি সময়টা আমরা অতিবাহিত করেছি, কিন্তু জনগণকে আটকাতে পেরেছে কোনো? ওরাই হেরে গেছে। সন্ত্রাস হেরে যেতে বাধ্য। কোথায় লুকাবে সন্ত্রাসী? চকির তল থেকে টেনে খুঁজে বের করে দিবে। কেন বের করবে? কারণ হচ্ছে জনসংখ্যা। আপনি পালাবেন কোথায়? এই জনসংখ্যা আমাদের শক্তি। এই জনসংখ্যার কারণে আজকে বাংলাদেশ টিকে আছে, রেমিটেন্সের কারণে। এই জনসংখ্যাই আমাদের আশীর্বাদ। এই জনসংখ্যাই আমাদের সারা পৃথিবীকে শ্রেষ্ঠত্বের জায়গায় নিয়ে যাবে, কিন্তু এই জনসংখ্যাকে ব্যবহার করতে হবে। এই জনসংখ্যার যে মেধাগুলো আছে সেই মেধাগুলোকে বুঝে সরকার এবং আমাদের সামাজিক প্রতিষ্ঠানগুলো যদি তাদেরকে সঠিক জায়গায় দিক নির্দেশনা দিতে পারে, তাহলেই কিন্তু আমরা শ্রেষ্ঠ জাতি হিসেবে পৃথিবীতে প্রতিষ্ঠিত হব। কিন্তু এই মেধার যে অপচয় হচ্ছে সেটা, যেমন আমি মনে করি আমরা প্রত্যেকে একটা এনার্জি ক্যারি করি, আমার এনার্জিটা যদি প্রপার জায়গায় প্রস্ফুটিত না হয় তখন ওই এনার্জিটা কি হয়, অন্য জায়গায় চলে যায়। মনে করেন আপনি একটা সুন্দর মুহূর্ত প্রকাশ করতে না পেরে আপনি একটা টেবিলের মধ্যে ঘুষি মারলেন, আপনার শক্তিটা প্রকাশ করার কথা ছিল অন্য জায়গায়, শক্তিটা ট্রান্সফার হয়ে গেল টেবিলে। এরকম অনেক মেধা শক্তি অন্য জায়গায় ট্রান্সমিটেড হয়ে যাচ্ছে। এই কারণে আমি মনে করি যে বাবা মাকে, পরিবারকে, প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। আর ধর্মটা সংস্কৃতির বাইরে নয়, সংস্কৃতি মানে গান বাজনা নয়। সংস্কৃতিবিহীন জাতি একটা বর্বর জাতি। আমি এটুকু বলি যে একটি জ্ঞানী, সে যত বড় পিএইচডিধারী হোক, সে যদি সংস্কৃতিবিহীন হন, সে একটি জ্ঞানী প্রাণী ছাড়া কিছু নয়। মুক্তি মানুষের মানুষ হিসাবে গড়তে হলে, মানুষের মুক্তি হতে গেলে, শ্রেষ্ঠ মানুষ হতে গেলে, তাকে সে যত বড় পিএইচডিধারী হোক, যত বড় বড় প্লেয়ারই হোক, সে যদি সংস্কৃতিবিহীন হয় তার পরিস্ফুটন হবে না। সো আমাদের এই টেলিভিশনের ভূমিকা, আজকে আমি এটুকুই বলবো যে চ্যানেল এই নিউজ 24-এর 1 বছর পূর্তির প্রথম দিনটি 1 বছর প্লাস সকালবেলায় আমাকে ডাকার জন্য আমি মনে করি আমি খুব সৌভাগ্যবান। এই ভোরবেলাটি আমার মতো এরকম একজন নগণ্য মানুষের কথাবার্তা দিয়ে আপনারা যাত্রা শুরু করলেন, কিন্তু আমি নিউজ 24-এর কাছে এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা স্যাটেলাইট চ্যানেলকে আজকের এই বর্ষপূর্তি উপলক্ষে আমি বলবো যে আমাদের এই টেলিভিশন মাধ্যমটি অনেক শক্তিশালী, যদি এটা খুব স্লোরি অ্যাক্টিং, একটা জাতিকে ঘুম পাড়িয়ে দেয়। আপনারা জেগে উঠুন, আপনারা আপনাদের শক্তিকে সুন্দরভাবে প্রকাশ করুন, আমাদের যে অ্যাসেট জনশক্তি সেটাকে ব্যবহার করুন। আমার মনে হয় তাহলেই আমাদের এই বর্ষপূর্তির সব পূর্ণতা আসবে। আপনার এই সাজেশন, বিশেষ মতামত নিশ্চয়ই আমাদের পাথেয় হয়ে থাকবে। আমরা আসলে এটিকে কেন্দ্র করে আরেকটি কথা বলছিলাম। আপনি বেশ অনেকক্ষণ ধরে বলছিলেন যে যে যা হতে চায় তাকেই তা হতে দেয়। ইন্ডিয়ায় যেমন একটা সিনেমাই হয়েছে 3 ইডিয়টস, মানে একটা সিনেমা, কিন্তু এই সিনেমাটা দিয়ে পুরো ওদের দেশই নয়, বাংলাদেশেও যার প্রভাব পড়েছে, কথাটা সবার মনের ভেতরে ঢুকে গেছে। অনেক গার্জিয়ান যারা, তারাও চিন্তা করছে হ্যাঁ আমার বাচ্চাটা যা হতে চায় তা যেন হতে পারে। আপনি যেমন টেলিভিশন মিডিয়ার কথা বলছিলেন যে ঘুমিয়ে পড়ার বিষয়টি, তো এরকম চলচ্চিত্র একদম এই জায়গাটা আমি আসতে যাচ্ছি। কি করতে হবে, এরকম চলচ্চিত্র হচ্ছে না কেন আমাদের দেশে? এরকম চলচ্চিত্র করতে গেলে চলচ্চিত্র মাধ্যমটাকে ঠিক করতে হবে। আমি
স্বাধীনতার পর থেকে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আমি আমাদের আজকের যে সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার, একমাত্র, আমি খুব সরি টু সে, একমাত্র এই মানুষটি ছাড়া আমি আর কাউকে ওরকম কোনো, এই প্রধানমন্ত্রীকে ছাড়া আমি আর একটি মানুষকে পাইনি যে মানুষটি পাল্টাতে পারে। একটা মানুষের পক্ষে এত কিছু করা সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে স্বাধীনতার পর আজ পর্যন্ত এই যে দীর্ঘ এতটি বছর আমরা চলচ্চিত্রের প্রতি ভালোবাসা আমাদের একটি সরকারেরও নাই, এখনও নাই। আমি স্পষ্ট করে বলতে চাই, আজকে দেখেন 2015 আমার পুরস্কার দেওয়া হলো, সেটা আজকে 2017। সারা পৃথিবীতে সবার পুরস্কার হয়ে গেছে 2016, আমি দিচ্ছি 2015। কেন? তাও সেটা জুলাই মাসে। তার মানে এটাও কি এক ধরনের চলচ্চিত্রের প্রতি নেগলিজেন্স নয়? এবং আপনি যেটা বলছেন, আমি শুধু একটা কথাই বলবো, আমি মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের চ্যানেলের মাধ্যমে, তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, এবং সেই সঙ্গে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বুঝি যে একটি টাকা, 20 টাকা যত রোল করে তত অর্থনীতির চাকা চাঙা হয়। আজকে বাংলাদেশের মানুষ, 1 কোটি মানুষ যদি চলচ্চিত্র দেখতো, তাহলে প্রতি সপ্তাহে 100 কোটি টাকা রোল হয়। 100 কোটি টাকা যদি প্রতি সপ্তাহে রোল হয়, তাহলে আমার ইন্ডাস্ট্রির একটা চলচ্চিত্রের বাজেট কি হবে? আমি বলবো চলচ্চিত্রটা এতই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে বাংলাদেশে, এখন একটা চলচ্চিত্র মন্ত্রণালয় খোলা উচিত, এরকম। সো আমি এটাই আশা করব যে আমরা বুঝতে পেরেছি যে মানে সরকারকে আসলে এই বিষয়ে কঠোরভাবে নজর দিতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমরা ধন্য আপনি এসেছেন আমাদের এখানে। দর্শক, একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমরা, এখনকার মতো শেষ করতে হচ্ছে। গাজী ডাকায়েতের সাথে যে গল্প হলো, যে আড্ডা হলো, সেটির পরিসমাপ্তি আপাতত শেষ হচ্ছে। তবে নিউজ 24 এর উৎসবের যে আয়োজন, সেটি চলবে আজকে সারাদিন ব্যাপী। এখনকার মতো বিদায় নিচ্ছি।